আমাদের রুটিনে সিলেবাসে দেওয়া আছে যেটা ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার ব্যবহার। এখন আগের দিনে আমি বলেছি যে ভাষা হচ্ছে বাহন। কিসের বাহন? আমার মনের ভাব প্রকাশ করার বাহন। তাহলে ভাষা যদি মনের ভাব প্রকাশ করার বাহন হয় তাহলে ভাষাটা কি? এবং ভাষা এবং চিন্তা প্রথমেই যুক্তিবিদ্যার প্রথমেই বলেছিলাম যে ভাষা এবং চিন্তা একটি আরেকটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ভাষা ছাড়া আমি আমার চিন্তা প্রকাশ করতে পারবো না, আবার চিন্তাও ভাষা ছাড়া অন্যের কাছে আমি পৌঁছাতে পারবো না। সুতরাং আমি যাই ভাবি না কেন তা অন্যের কাছে প্রকাশ করার জন্য বা অন্যকে বোঝানোর জন্য আমাকে ভাষা ব্যবহার করতেই হয়। অর্থাৎ ভাষা হচ্ছে ভাব বিনিময়ের মাধ্যম। ভাষা হচ্ছে ভাব বিনিময়ের মাধ্যম। শুনতে পাচ্ছ কিনা বল জানাইও। জি ম্যাম। ওবায়দুল শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ভাষা হচ্ছে ভাব বিনিময়ের মাধ্যম। মানুষের মনের ভাব একে একজন আরেকজনের কাছে পৌঁছানোর জন্য অথবা তথ্যের আদান প্রদানের জন্য ভাষা ব্যবহৃত হয়। তাহলে ভাষা কি? আরো ডিটেলসে বলছি, ভাষা কি? যেমন তোমরা দুই বন্ধু যখন কথা বলো, একজন আরেকজনের সঙ্গে মনের ভাব প্রকাশ করো বা শেয়ার করো, ওই যে শেয়ার করাটা ওটাই হচ্ছে ভাষা। অর্থাৎ প্রতিটি মানুষের প্রত্যেকটি দিকেই, প্রতিটি মানুষের জীবনের প্রত্যেকটি দিকেই ভাষার মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আমরা একদিকে কথা শুনি, অন্যদিকে অন্যকে কথা শোনাই, তাই তো করি। আমরা নিজে কথা শুনি, আবার অন্যের কথা নিজের কথা অন্যকে শোনাই। তার মানে এই যে নিজের কথা শুনি মানে ওর কাছ থেকে আমি জানি, ওর কাছ থেকে তথ্য নেই। আমার কথা যখন অন্যকে বলি তখন আমি অন্যকে তথ্য দেই। এই যে তথ্যের আদান প্রদান, এটাই হচ্ছে ভাষা। এখন ভাষার প্রধানত ভাষার কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা। ভাষার কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা। এখন যোগাযোগ কার সঙ্গে কার যোগাযোগ? যোগাযোগ হচ্ছে একটু আগে যেটা বললাম, আমি যখন বলছি তখন বক্তা, আবার আমি যখন শুনছি তখন শ্রোতা। তাহলে ভাব আদান প্রদান হচ্ছে কার সঙ্গে? বক্তা এবং শ্রোতা, শ্রোতার সঙ্গে। এই বক্তা এবং শ্রোতার দুজনের মধ্যেই ভাষা ভাবের আদান প্রদানের মাধ্যমেই আমরা ভাষা ব্যবহার করি। তার মানে মূল কথা যেটা, সেটা হচ্ছে ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার বা অন্যদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম, এবং সেটি করতে গিয়ে একজন হচ্ছেন শ্রোতা আর একজন হচ্ছেন বক্তা। এই শ্রোতা এবং বক্তার মধ্যে যে যোগাযোগ স্থাপন করার যে বিষয়, সেটি হচ্ছে ভাষা। অর্থাৎ ভাষা ছাড়া এই দুইজনের মধ্যে, শ্রোতা এবং বক্তার মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়। এখন এর আগের দিনও বলেছিলাম ভাষা লিখিত, কথিত, মৌখিক অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে সবভাবেই প্রকাশ করা যায়। তাতে যে যেভাবেই প্রকাশ করি না কেন, সে অর্থাৎ বক্তা তার মনের ভাবটি প্রকাশ করে, এবং সে ওই অঙ্গভঙ্গি বলো, লিখিত বলো, মৌখিক বলো, যেভাবেই বলো না কেন, পুরোটাই হচ্ছে ভাষার কাজ। এখন যুক্তিবিদ্যায় আমরা ভাষাকে অনেক ক্ষেত্রে কখনো কখনো কতগুলো চিহ্নকে ভাষার মাধ্যমে প্রকাশ করি। যেমন চিহ্ন, চিহ্ন কি? মনে করো যোগ, যোগ সাইন, বিয়োগ সাইন, তারপরে গুণ ভাগ, কতগুলো সাইন আছে না? এই সাইনগুলো, এগুলো কিন্তু ভাষার মতো কাজ করে। যোগ সাইন মানে কি করতে হবে? পূর্বপক্ষ এবং পরবর্তী পক্ষ, অর্থাৎ আগের আগের অংশ শেষের অংশ দুটোকে যোগ সাইন দিয়ে দুটোকে কি করতে বলা হচ্ছে? দুটোকে যোগ করতে বলা হচ্ছে। আবার বিয়োগ সাইন দিয়ে একটা থেকে আরেকটা থেকে বাদ দিতে বলা হচ্ছে। এগুলোও কিন্তু ভাষার কাজ। এগুলো হচ্ছে বিমূর্ত। অর্থাৎ ভাষার শুধুমাত্র যে অঙ্গভঙ্গি বা প্রকাশিত হবে তা না, ভাষার কতগুলো বিমূর্ত রূপও আছে। সেই বিমূর্ত রূপগুলো কিন্তু ভাষার অন্তর্ভুক্ত, অর্থাৎ ভাষার বিষয়বস্তু হিসেবে কাজ করে। এমন কিছু আছে যা ভাষার মধ্যে আমরা প্রকাশ করতে পারি না, বা প্রকাশ করতে গেলে
দ্বিধা বোধ করি, এমনও আছে যে প্রকাশ করতে পারি না বা দ্বিধা বোধ করি, সেক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি। সুতরাং ভাষার ক্ষেত্রে এই চিহ্নের ভূমিকাও অত্যধিক বা গুরুত্বপূর্ণ। ভাষার প্রধানত ভাষার কাজ, আমি এখন আলোচনায় যাব ভাষার কাজ। ভাষার প্রধানত তিনটি মৌলিক কাজ। কি বললাম? ভাষা প্রধানত তিনটি মৌলিক কাজ। তিনটি মৌলিক কাজ হচ্ছে, খেয়াল করো, ভাষার তিনটি মৌলিক কাজ হচ্ছে ভাষার তথ্য জ্ঞাপন, প্রকাশধর্মী এবং নির্দেশমূলক বা নির্দেশ সূচক। ভাষার একটা কাজ হচ্ছে তথ্য জ্ঞাপন করা বা তথ্য জ্ঞাপক, ভাষা প্রকাশধর্মী হিসেবে কাজ করে এবং ভাষা নির্দেশ সূচক হিসেবে কাজ করে। এবং এই ডিটেইলসে আলোচনায় যাওয়ার আগে একটু যেটা তোমাদের বলতে হবে সেটি হচ্ছে, ভাষা কিন্তু, যেটা আগেই বলেছি, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম এবং ভাষা অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল একটি যন্ত্র বিশেষ, যার বিবিধ ব্যবহার সম্পর্কে আমরা সবাই সবসময় সচেতন থাকি না। অর্থাৎ ভাষা কিভাবে ব্যবহার করতে হয়, সেই ভাষার ব্যবহার সূক্ষ্মভাবে ভাষার ব্যবহার আমরা সবাই সবসময় সঠিকভাবে ব্যবহার করি না। কেন করি না? যেমন খেয়াল করো, তুমি পথ চলতে চলতে কাউকে জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, সে উত্তর না দিয়ে চলে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে সে যে উত্তর না দিয়ে চলে গেল, সে এমনও হতে পারে সে শুনতে পায় নাই, চলে গেল। এমনও হতে পারে সে প্রয়োজন মনে করে নাই, উত্তর দেয় নাই, চলে গেল। এখানে খেয়াল করো, এখানে কিন্তু ভাষার অপব্যবহার হচ্ছে। 1 মিনিট লাইনে থাকো। হ্যাঁ, মনির খাতা আমি আজকেও পাঠাইতে পারিনি, খেয়াল নেই, আমি কালকে পাঠাবো। আমাদের নিজেদের অজান্তেই ভাষার অপব্যবহার হয়ে যায়। সেটা কিভাবে বললাম? ওই যে যেটা বললাম যে পথ চলতে চলতে তুমি জিজ্ঞাসা করছো কেমন আছো বা কেমন আছেন, সে উত্তর দিল না। সেটার ক্ষেত্রে হতে পারে শুনতে পায় নাই, অথবা সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে নাই। এখন অপব্যবহারটা কিভাবে হচ্ছে? তুমি তাকে জিজ্ঞাসা করলা, সে উত্তর দিল না। সে যখন উত্তর দিল না, তখন সে অপব্যবহার করলো। আর তুমি যখন তাকে প্রশ্নটি করলো, সে যখন শুনতে পেল না, তখন তুমি সেটার অপব্যবহার করলা। বুঝতে পারলাম? অর্থাৎ তুমি ওই প্রশ্নটা তাকে এমন ভাবে করবে যাতে সে শুনতে পায় এবং সে উত্তর দিতে বাধ্য থাকে। অর্থাৎ তুমি যদি জেনে থাকো যে তার শরীর খারাপ ছিল, তাহলে এখন কেমন আছে সেটা জানার জন্য তুমি তাকে জিজ্ঞাসা করলা, তাহলে সে অবশ্যই উত্তর দিবে। এবং তুমি সেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে উত্তর আশা করার জন্যই বা তার কাছ থেকে উত্তর পাওয়ার জন্যই তুমি তাকে প্রশ্নটা করবা। তাহলে তুমি যখন প্রশ্নটা করলা, উত্তর দিল না, সেক্ষেত্রে তুমি এবং যাকে করলা, অর্থাৎ বক্তা এবং শ্রোতা দুইজনই ভাষার অপব্যবহার করলো। এই ভাষার অপব্যবহার, এটাই হচ্ছে ভাষার সূক্ষ্ম দিক, যেটা আমরা সবসময়, কখনো কখনো, সবসময় না, কখনো কখনো আমরা বুঝেও করি, না বুঝেও করি। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে এটা হতে পারে, সে কুশল বিনিময়ের জন্য এটা হতে পারে। অর্থাৎ প্রয়োজনের বাইরে যে কথাগুলো বলবা, সেই কথাগুলোই হচ্ছে ভাষার অপব্যবহার। তাহলে আমরা ভাষা সম্পর্কে বিশেষ একজন দার্শনিকের নাম শুনবো। তোমরা বার্কলির নাম শুনেছো। বার্কলিও একজন ভাষাবিদ। যেমন খেয়াল করো, কপির মতে বার্কলি বহু আগে, বার্কলির একটা বই আছে, ট্রিটিস কনসার্নিং অফ হিউম্যান প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ। তোমরা বইটার নাম শুনেছো? ট্রিটিস কনসার্নিং অফ প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ। এই
বইয়ের মধ্যে বার্টলি বহু আগে ভাষার কথা আলোচনা করেছেন। এরপরে শেষে যিনি সবচেয়ে বেশি আলোচনা যিনি করেছেন তিনি হচ্ছেন দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইন। ভিটগেনস্টাইনের নামও হয়তো শুনে থাকবে, লুডভিগ ভিটগেনস্টাইন। ভিটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে ভাষা নিয়ে আলোচনা করেছেন। কি বললাম? লুডভিগ ভিটগেনস্টাইন, লুডভিগ ভিটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে ভাষার বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তিনি সেখানে কোথাও কোনো এক জায়গায় বলেছেন যে আমরা যখন ভাষা ব্যবহার করব তখন ভাষা ব্যবহার করতে গিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবো? সতর্ক থাকবো এইভাবে যে আমি যদি কোনো কিছু সঠিকভাবে জানি তাহলেই বলবো, যদি আমি সঠিকভাবে না জানি তাহলে আমি চুপ থাকবো। অর্থাৎ সঠিকভাবে না জেনে আমি কিছু বলবো না, আর যদি কিছু বলতে চাই তাহলে সেটা সঠিকভাবেই বলবো। এর বাইরে যদি আমি কিছু করতে যাই তখনই কিন্তু ভাষার অপব্যবহার হয়ে যাবে। সুতরাং ভাষার অপব্যবহার করাটা উচিত নয়। এটা হচ্ছে ভাষার প্রথম কথা। এখন যেটা বলছিলাম, ভাষার কাজ হিসেবে আমরা কি বলে আমরা মানে কপি, যুক্তিবিদ কপি ভাষার কাজ হিসেবে তিনটি কথা বলেছেন বা তিনটি ভাগে ভাগ করেছেন ভাষার কাজকে। একটা হচ্ছে ভাষার তথ্য জ্ঞাপন কাজ, ভাষার প্রকাশধর্মী কাজ, আর একটা হচ্ছে ভাষার নির্দেশ সূচক কাজ। ভাষার প্রথম যেটা বললাম তথ্য জ্ঞাপন কাজ, সে তথ্য জ্ঞাপন কাজ হচ্ছে সরাসরি যেটা আগেই বলেছি যে ভাষার তথ্য জ্ঞাপন, ভাষা হচ্ছে যোগাযোগ স্থাপন করা। সঙ্গে কাজ বক্তা এবং শ্রোতা, এই বক্তা এবং শ্রোতার তথ্য আদান প্রদানের যে কাজটি, এই কাজটি হচ্ছে ভাষার তথ্য জ্ঞাপক কাজ। অর্থাৎ সাধারণভাবে কোনো বচনকে স্বীকার বা অস্বীকারের মাধ্যমে আমরা তার গুণাবলী ব্যক্ত করি। কিভাবে করি? যখন বলছি সকল মানুষ হয় মরণশীল, তখন কি বলছি? সকল মানুষ যে মরণশীল এটা স্বীকার করছি, তার মানে ওই যে স্বীকৃত। আর যখন বলছি কোনো গরু নয় দ্বিপদ, তার মানে গরু সম্পর্কে আমার বক্তব্যটা হচ্ছে যে গরু দুই পা বিশিষ্ট নয়। অথবা যখন বলছি মানুষ হয় দ্বিপদ, তার মানে মানুষ সম্পর্কে বলছি মানুষ হয় দুই পা বিশিষ্ট, এটা হলো স্বীকৃত। যখন বলছি গরু নয় দ্বিপদ, তখন এটি অস্বীকৃত। সুতরাং আমরা যখন তথ্য জ্ঞাপন করি তখন স্বীকৃত অস্বীকৃত, পজিটিভ নেগেটিভ অথবা সদর্থক নৈবর্তক দুই ভাবেই সেটি হয়। তথ্যের আদান প্রদানটা দুই ভাবেই হয়। অর্থাৎ সত্য বচনের ক্ষেত্রে সত্য বচনও হতে পারে, আবার মিথ্যা বচনও হতে পারে। শুদ্ধ বচনও শুদ্ধ যুক্তি হতে পারে, অশুদ্ধ যুক্তি হতে পারে। সুতরাং শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা, স্বীকৃত অস্বীকৃত যাই বলি না কেন, যে ধরনের তথ্যই আমরা দেই না কেন, না হলে না তথ্য দেই। যেমন যখন বলি গোলাপ ফুল সুন্দর না, তার মানে আমি এটা অস্বীকার করলাম, না বোধক। যখন বলছি গোলাপ ফুল সুন্দর, তখন এটা হ্যাঁ বোধক। সুতরাং না বোধক এবং হ্যাঁ বোধক, সদর্থক নৈবর্থক, বৈধ অবৈধ, সত্য মিথ্যা দুই ধরনের তথ্যই ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে ভাষা যে তথ্য জ্ঞাপন কাজ করে, এই তথ্য জ্ঞাপনের কাজটি ভাষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটির মূল বিষয় হচ্ছে এই তথ্যের মাধ্যমে প্রতিবেদনের বর্ণনা দেওয়া। অর্থাৎ আমি যে বক্তব্যের বর্ণনা দেওয়া, আমি যে বক্তব্যটি দিচ্ছি সেটি কোন ধরনের, স্বীকৃত নাকি অস্বীকৃত, পজিটিভ নাকি নেগেটিভ, কোন ধরনের, সেটিকে বোঝানোর জন্যই আমি তথ্য দিয়ে থাকি। সুতরাং ভাষা তথ্য জ্ঞাপন কাজের অন্যতম দৃষ্টান্ত হচ্ছে আমার মনের ভাব প্রকাশ করা, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সেটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে বিজ্ঞান।
অর্থাৎ বিজ্ঞানের তথ্যসমূহকে প্রকাশ করা ভাষার তথ্য জ্ঞাপন কাজের মধ্যেই পড়ে। তাহলে যোগাযোগের যে ব্যবস্থাটি বললাম, সেই যোগাযোগের ব্যবস্থাটাই হচ্ছে তথ্য জ্ঞাপনের কাজ। এবং আর একটু গভীরভাবে যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের কাজও তথ্য জ্ঞাপন কাজের মাধ্যমে হয়। এদিক থেকে এই জাতীয় ভাষাকে, অর্থাৎ বিজ্ঞানের কথাগুলো যেগুলো বলা হয়, যেমন বিজ্ঞানের কোন একটা সূত্র H2O, H2O মানে কি? H2O মানে পানি, 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। তার মানে যখনই H2O দেখবো বা জানবো, শুনবো, তখনই আমি বুঝবো কি H2O মানে পানি। তার মানে এইখানে একটা তথ্য আমি পেলাম। তাহলে এই জাতীয় যে ভাষা, সেই ভাষাকে বৈজ্ঞানিক ভাষাও বলা হয়। তোমাদের কোর্সের মধ্যে বৈজ্ঞানিক ভাষা, অবৈজ্ঞানিক ভাষা এগুলো আছে। তাহলে তাহলে ক্লিয়ার হলো ভাষার তথ্য জ্ঞাপন কাজ। ভাষার 3টা কাজের মধ্যে প্রথমটা ছিল ভাষার তথ্য জ্ঞাপন কাজ, দ্বিতীয়টি হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজ। এখন ভাষার প্রকাশধর্মী কাজের মধ্যে প্রধানত কখনো কখনো আমরা আমাদের আবেগ প্রকাশ করি, আবেগ দিয়ে সুন্দর করে কথা বলি। যেমন কবি কবিতার মাধ্যমে তার আবেগ প্রকাশ করে। বিশেষ করে আবেগধর্মী কাজ বা প্রকাশধর্মী কাজটি কবিতার ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য বা বেশি করে প্রয়োজনীয়। অর্থাৎ যখন বলা হয়, যখন আমরা সুকান্তের কবিতাটা যখন বলি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে কি পেয়েছে? কবির আবেগ প্রকাশ পেয়েছে। সুতরাং কবিতার ক্ষেত্রে যে আবেগগুলো আমরা প্রকাশ করি, সেই আবেগধর্মী কাজ হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজের মধ্যে পড়ে। অর্থাৎ ভাষার প্রকাশধর্মী কাজ হচ্ছে মানুষের বা কবির বা ব্যক্তি হিসেবে যে যেভাবে তার আবেগকে প্রকাশ করতে চাও না কেন, সেই প্রকাশ করার ভঙ্গিটা বা প্রকাশ করার রূপটাই হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজ। অর্থাৎ একজন ব্যক্তি সাধারণভাবে প্রকাশ যেভাবে করে থাকে, সেই ওই প্রকাশটাকেই বলা হচ্ছে এখানে প্রকাশধর্মী কাজ। বস্তুত কোনো বক্তব্যের মধ্য দিয়ে অনুভূতি, আবেগ, মনোভাব যখন প্রকাশিত হয়, তখন সেগুলোই হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজ। তাহলে যেমন সেই প্রকাশধর্মী কাজের মধ্য দিয়ে আমরা কখনো কখনো আমাদের নিজস্ব মতামত দেই, কোনো বিশ্বাসের কথা বলি, অথবা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারি। অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণ দেই, বিশ্বাস করি, মতামত দেই, তার অনুভূতিকে বোঝার চেষ্টা করি। যে যেভাবেই বলি না কেন, যে যেভাবেই প্রকাশ করি না কেন, সেই সবগুলোই হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজ। তবে সব ক্ষেত্রে যে ভাষার প্রকাশধর্মী হবে তা কিন্তু না। অর্থাৎ সবসময় যে কবিতার মাধ্যমেই হবে তা কিন্তু না। কখনো কখনো দুঃখ প্রকাশ করার জন্য হতে পারে, উচ্চস্বরে উৎসাহ প্রকাশ করার জন্য হতে পারে। বইয়ের মধ্যে তোমরা এই কথাগুলো আমার মনে হয় পাবে, যে দুঃখ যখন প্রকাশ করি, মানুষ যখন দুঃখ প্রকাশ করে কিভাবে, কান্না কান্না যখন প্রকাশ করে তখন সেটাও ওই প্রকাশধর্মী। আবার অতিরিক্ত মাত্রায় খুশি হলে যে উল্লাসটা করে, সেটাও এক ধরনের প্রকাশধর্মী। সুতরাং কবি যে কবিতার মাধ্যমে সবসময় তার আবেগকে প্রকাশ করে তা কিন্তু না। কবি ব্যতীত সাধারণ মানুষ হিসাবেও আমরা ভয় পেলে চিৎকার দেই, দুঃখ পেলে চিৎকার দেই, খুশি হলে উল্লসিত হই, আবার যেটা পাওয়ার কথা ছিল না সেটা পেলে উল্লসিত হই। এইভাবেও আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এটি হচ্ছে ভাষার প্রকাশধর্মী কাজ। তাহলে আমার মনে হয় প্রথম যেটা বললাম তথ্য জ্ঞাপন কাজ, সেটাও ক্লিয়ার হলো। দ্বিতীয়টা বললাম প্রকাশধর্মী কাজ, সেটাও মোটামুটি হলো। এখন যেটা আছে সেটা হচ্ছে ভাষার নির্দেশমূলক কাজ। নির্দেশমূলক কাজ হচ্ছে সরাসরি নির্দেশ দেওয়া। এখন সরাসরি নির্দেশ দেওয়া বলতে আমি কি বুঝাবো? আমরা যখন বলছি হাত খাওয়ার আগে আমরা বলি কি, হাত ধুয়ে নাও, তার মানে আমি নির্দেশ করলাম যে খাওয়ার আগে তোমাকে হাত ধুইতে হবে, আমি একটা তথ্য তোমাকে দিলাম। আবার যখন বলা হলো যে জ্বালানো বন্ধ করো,
জ্বালানা বন্ধ করো, তার মানে কি তোমাকে জ্বালানাটা বন্ধ করার জন্য আমি একটা নির্দেশ দিলাম। এগুলো হচ্ছে নির্দেশ সূচক, একেবারে সাধারণ ভাবে কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে নির্দেশ সূচক কাজ। অর্থাৎ কি হবে, আমি যখন ভাষার মাধ্যমে কোনো ব্যক্তিকে তার কাজে উৎসাহ প্রদান করি অথবা কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য বলি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার নির্দেশ হচ্ছে হয় আমি তাকে ওই কথার মাধ্যমে তাকে উৎসাহ দিব, উৎসাহ প্রকাশ করব, অথবা তাকে আমি সেই কাজ করা থেকে বিরত রাখবো। এই উৎসাহ দেওয়া, বিরত রাখা, এই কাজগুলো যেভাবে করি সেটাই হচ্ছে নির্দেশ সূচক কাজ। এখন নির্দেশ সূচক কাজ করতে গিয়ে আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে। আদেশ মানে কমান্ড, আমি যখন কমান্ড করি সেটাও এক ধরনের নির্দেশ, আমি যখন রিকোয়েস্ট করি সেটাও এক ধরনের নির্দেশ। অর্থাৎ আমরা হাত ধোয়ার কথা যখন বলছি সেটা তোমাকে ওটা শেখানোর জন্য বলছি, তার মানে তুমি ওই কাজটি করবে। আবার যখন তুমি দুষ্টামি করছো বা কোনো কিছু নষ্ট করছো, বা বাচ্চারা যখন কোনো কিছু নষ্ট করছে তখন তাকে একটা ধমক দেই অথবা তাকে আদর করে বলি, কিংবা কেন বলি যে সে ওই কাজটি যাতে না করে, তার মানে তাকে বিরত রাখা এবং তাকে কাজ করার জন্য উৎসাহিত করা। এই দুটো কাজই হচ্ছে নির্দেশমূলক কাজের মধ্যে পড়ে। সুতরাং ভাষার নির্দেশ সূচক কাজ হচ্ছে যে তোমাকে কোনো কিছু করা থেকে নিরুৎসাহিত করা বা কোনো কিছু করা থেকে বিরত রাখা, আবার কখনো কখনো কোনো কিছু করার জন্য উদ্বুদ্ধ করা। এই দুটোই নির্দেশ সূচক ভাষার কাজ। এই দুটো কিন্তু এই এখন যে কথাগুলো বললাম, এই তিনটা ভাষার কাজ নিয়ে যে কথাগুলো আমি বললাম, একেবারে মৌলিক কথা বললাম, এটা আমি আমার নিজের মতো করে বললাম। তোমরা নিজের মতো করে বললে যতটুকু বুঝবে, বই পড়ে ঠিক ততটা বুঝতে পারবে না। এখন যেহেতু আমি আমার নিজের মতো করে তোমাদেরকে বোঝালাম বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এখন তোমরা যদি বই থাকে সাথে তাহলে বইয়ের সঙ্গে বইটা একটু পড়ে নিবা, তিনটা ভাষার কাজ তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় ভাষার এই তিনটা কাজ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। এরপরে ভাষার আরেকটা, ওইটা কাজ না, আরেকটা ভাষার আরেকটা দিক আছে আবেগময় শব্দ। অর্থাৎ ভাষার ক্ষেত্রে শব্দকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আবেগময় আর একটা হলো আবেগ নিরপেক্ষ। যখন আবেগ দিয়ে কথা বলি, যে কথাগুলো আগেও বলেছি ওর মধ্যে ছিল কথাগুলো, যখন আবেগ দিয়ে কথাগুলো বলি তখন সেগুলো আবেগ শব্দ। আর আবেগ ছাড়া ওই যে একেবারে কঠোর ভাবে যেগুলো বলি সেগুলো হচ্ছে আবেগ নিরপেক্ষ ভাষা। তোমাদের সঙ্গে আমার সময় আছে আর 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আবেগ শব্দ এবং আবেগ নিরপেক্ষ শব্দ, এই দুটো শব্দের একেবারে সাধারণ অর্থাৎ বেসিক যে পয়েন্ট, সেই পয়েন্ট দুটো বললাম। তোমরা বাসায় বই পড়ে বাকি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, এবং কোথায় বুঝছো না, কোথায় সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই জানাবা, অথবা আগামী ক্লাসে আমাকে অবশ্যই বলবা কোথায়। আমি এরপরে কিন্তু তোমাদের আবার পরীক্ষা নেওয়া শুরু করবো, অনলাইনে এভাবে পরীক্ষা নিব, কোশ্চেন দিব। তোমরা অনলাইনে কিভাবে নেওয়া যায় সেটা আমি পরে জানাবো, কিন্তু পরীক্ষা আমাকে নিতেই হবে, পরীক্ষা আমি নিব। সুতরাং তোমাদের আমার সঙ্গে আজকের ক্লাস এখানে আমি শেষ করব। আর 1 মিনিটের মধ্যে আমার জুমের 40 মিনিট টাইম শেষ হয়ে যাবে। তোমরা আশা করি আমি জুম অন করার পরে তোমরা বেশি সময় নষ্ট করবে না। বেশি সময় যদি নষ্ট করে ফেলো তাহলে এই যে সময় চলে যায়, আমি ক্লাস শেষ করতে পারি না।